পরিচয় করাবো। হ্যাঁ, একটু অভিনব নামের একজন বিখ্যাত মানুষকে আসুন পরিচয় করুন, শ্রী সদ্যজাত। হ্যাঁ, নমস্কার। আমার নাম শ্রী সদ্যজাত। কথা কবি শ্রী সদ্যজাত হিসেবেই আমার পরিচয়, বা আমাকে যারা ভালোবাসে বা আমার লেখাকে যারা ভালোবাসে তারা সেই নামেই আমাকে ডাকে। তো এখন এই যে উনি একটু আগে বললেন সঞ্চালিকা সাহেব যে সদ্যজাত একটা অভিনব নাম, আসলে অভিনবত্ব আছে, নিশ্চয়ই আছে নামটার মধ্যে। এবং আমি মনে করি আজকে লেখনী জগতে যতটুকু আপনাদের কাছে আসতে পেরেছি সেইটা কিন্তু শুধুমাত্র তার জন্য অনেকটা ক্যারি করেছে এই নামটা। কারণ মানুষ আগে একজন অপরিচিত মুখ, যার লেখা কখনো পড়েনি, তার লেখা পড়বে কেন, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি এরকম একটা ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে এরকম একটা নাম দেখি তো কি করে করে আজকে কিন্তু তারপর লেখনের বিষয়টা এসছে। এবার আমি একটা শাস্ত্রীয় ব্যাখ্যা দিই। সদ্যজাত মানে, শ্রী সদ্যজাত মানে হচ্ছে মহাদেবের শিশু অবস্থা, সনাতনী মতে সেটাকেই বলা হয় সদ্যজাত। তাকে সম্মানার্থে বলা হচ্ছে শ্রী সদ্যজাত। এটুকুই বলতে বিশেষ কিছু তো বলা নেই। আমরা তো আপনার আমার সাথে যদি কেউ বক্তব্য করছেন এবার ভাবে ওনার কাছ থেকে শুনলেন ওনার কিছুটা পরিচয়। আমি এখন আপনাকে জিজ্ঞাসা করবো যে মানে ছোটোবেলা থেকে আপনি কোথায় বড় হয়েছেন বা কীভাবে আপনার মনের মধ্যে এই ভাবনাটা ঢুকলো যে আমি কিছু সৃষ্টি করব, কীভাবে আসলেন এই সৃষ্টি লাগার থেকে, কী করে মনে হলো যে এটা নিয়েই আমি এগোবো, এটাকে ভালোবেসে আমি অনেকটা পথ যেতে পারবো, আমি সৃষ্টি করতে পারবো? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যেটা দাঁড়ায় যে আমি যে কবি, কি কথা কবি, আমি ঠিক আজও ঠিক ঠাউর করতে পারি না। কেন পারি না? প্রথমত আমার এই জগতে আসাটা নিতান্তই কাকতালীয়। হয়তো অনেকে বলবে যে এখন যেহেতু একটু আধটু মানুষের কাছে গেছে, শুরু হয়ে গেছে একই রকম কথা। সেরকম ব্যাপারটা না। আসলে আমার বাড়িপুরে থাকি আমি। তো সেখানে আমার একটি পার্সোনাল চেম্বার আছে। মানে পেটের তাগিদে কিছু রুগী ফুগি দেখি। তো যা হয় দেখবেন ডাক্তাররা না দুই বয়সে ভাত পায় না। প্রথম বয়সে ভাত পায় না, রুগী হয় না বলে, আর দ্বিতীয় বয়সে ভাত পায় না, রুগী হয় বলে। তো আমার হয়েছে এই প্রথমটা, রুগী হয় না, ভাতও নেই, অঢেল সময় চেম্বারে বসে বসে কি করব, ওই 2-4 লাইন লিখতাম। তো এরকমই লিখতে লিখতে হঠাৎই 2018 সালে আমার একটি লেখা কাল পেঁচা, এটা আমি ফেসবুকে লিখি। তো এই লেখাটা বেশ মানুষের কাছে ভালো লাগে। এবং তারপরে বিখ্যাত একটি পত্রিকা, ফেরারি পত্রিকা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের, সেখানে আমার একটি লেখার অফার আসে। আমাকে বলা হয় একটি লেখা দিতে। তো আমি অবাক এলাম। আমি সম্পাদককে বললাম যে আপনার মতন ধনী মানুষ লেখা চাইছে, আমি তো সেরকমভাবে লিখি না। তিনি বললেন অত ভাবতে হবে না, যাহা অগোছালো তাহাই নদী। আমার আজও মনে আছে। তো সেখান থেকে 2018 সালের 21শে এপ্রিল, 21শে মার্চ, আমার ঠিক মনে পড়ছে অনেকদিন আগে, ফেরারি পত্রিকাতে একটা তুমি চাই বলে লেখা প্রকাশিত হয়েছে। বেশ জনপ্রিয় হয়েছিল লেখাটা। আজকেও মানুষের মুখে মুখে ঘুরি, মানে বুঝতে পারি ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে যেহেতু মানুষের সঙ্গে আমাদের একটা যাতায়াত খুব সহজ, সুন্দর। তো তারপরে দ্য ওয়ালে আমার একটি কবিতা বেরোয়, অজানার সংকেত। তারপরে সব খবর বলে একটি ওয়েব পোর্টালে, ডেলি হ্যান্ডে তখন আমার টানা 300টা লেখা প্রকাশ হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে এরই মাঝখানে আমাকে এটা বলতেই হবে, কারণ এই কথাটা না বললে আমার বলাটা পুরোপুরি অসম্ভব থাকে। 2021 সালে আমার পিতৃবিয়োগ ঘটে 3 মে। তো তারপরে প্রায় 10 মাস আমি সাহিত্য থেকে দূরে চলে যাই। আমি আর সাহিত্য, কবিতা কিছুই লিখিনি। ফেসবুকের সাথে কোনো যোগাযোগ নেই এবং ফেসবুক আনইনস্টল। তারপরে
আমরা অনেকেই চিনি তাকে, বিশিষ্ট চিত্র পরিচালক, কবি, সাহিত্যিক। আমি সব্যসাচী বলি, রেওয়া পত্রিকার, রেওয়া বাণিজ্য পত্রিকার সম্পাদক রিমাল্ডোদা আমাকে অ্যাকচুয়ালি ঘর থেকে টেনে বের করে এনে বলে যে শিল্পী কখনো মরে না। শিল্পী হয়তো অবসরে থাকে, তো শিল্পী কখনো মরে না, তার মৃত্যু নেই, সে মৃত্যুহীন, তুই এটা করতেই পারিস না। মানে তার হাত ধরেই আবার আমি এলাম, এবং তখন আমার একটি কাব্যগ্রন্থ মৃত্তিকা প্রকাশন থেকে হয়তো বেরিয়েছিল, মৃত্তিকা প্রকাশন যদি খুব ভুল না হয়। তো মৃত্তিকা প্রকাশন থেকে অবকাশ, বাকিটা গদ্য কিংবা অবকাশ বলে আমার একটি বই বের, 5 ফরম্যাট। সেই বইটি রেওয়া থেকে, রেওয়া সর্বোচ্চ সম্মাননা পায় 2022 হয়তো, হ্যাঁ 2022 সালে, 22 সালে। তো অতএব এইভাবে তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্য পত্রিকাতে লেখা বেরিয়েছে, লিটারি ম্যাগাজিনে প্রচুর লিখেছি। বাণিজ্য পত্রিকাতে ধরুন রেওয়াতে বেরিয়েছে, প্রসাদে বেরিয়েছে, ছোটদের প্রসাদে, উল্টোরথে, কলেজ স্ট্রিটে বেরিয়েছে, রিসেন্ট আমার বেরিয়েছে নবপল্লবে, আমার একটি লেখা বেরিয়েছে। তো এই জার্নি চলছে। 18 to 24, 25 তো সবে পড়েছে। তো 6 বছর, 6.5 বছর জার্নি। আমি মানুষের কাছে কৃতজ্ঞ যে এত কম সময়ে মানুষ আমাকে এতটা ভালোবেসেছে, এবং আমি বিশেষভাবে, কারণ ব্যক্তিগতভাবে কারুকে আমি সুনাম করলাম, ক্যামেরার সামনে জোরের সাথে বলি, শ্রদ্ধেয় নির্মল বিশ্বাস মহাশয়কে আমার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা এবং ভালোবাসা, শ্রদ্ধা। আজকে যে মূল স্রোতে আমি আবার এসেছি আমার দাদার জন্য, এই মানুষটির জন্য। তাতে আর কিছু কী বলার আছে? ধন্যবাদ, মানে নির্মল বাবুকেও ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, এই যে মানুষের কাছে পৌঁছানো, এই যে মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছা, এই ইচ্ছাটা আপনার ভেতর তার মানে ছিল, সুপ্ত ছিল হয়তো। আসল কথা আমার যেটা মনে হয় যে আমরা মুখে যাই বলি না কেন, দিনের শেষে কিন্তু মানুষ হারাতেই বেশি ভালোবাসে। একাই। তবে আমার মনে হয় এবার চিন্তাভাবনার একটু প্রেক্ষাপট চেঞ্জ হোক। সেটা হচ্ছে কোনো যুদ্ধ নয়, আনন্দের সঙ্গে বিষাদের যেন কোনো যুদ্ধ না হয়। বিষাদ আছে বলেই হয়তো আনন্দ এত সুন্দর, আর আনন্দ আছে বলেই বিষাদ হয়তো এত আলোকিত। বিষাদকে মানুষ বেশিটা দেখে, কারণ বেশিটা দেখে মানে দেখানো হয় তাই দেখে। না না, মানে এটা আমার ধরুন মনে হয়েছে আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, বিষাদের তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে বিষাদের বা আমি একটা খুব ফ্র্যাঙ্কলি কথা বলি, এটা একটা এত সুন্দর একটা আলোচনার প্রেক্ষাপট। আমি একটু আমার কথা বলি। আমার ছোটোবেলা কেটেছে গুরুকুল, মানে গুরুকুলে পড়াশোনা হয়েছে, মাধ্যমিক তারপরে গিয়েছি আমি। তো গুরুকুলে মানে বুঝতেই পারছেন যে সেখানে একটা সনাতনী চর্চা, মাথা ন্যাড়া করে গীতা পাঠ, উপনিষদ পাঠ করেছি খুব ছোটোবেলায়। আমি কিন্তু আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেকটি আঙ্গিককে সম্মান দিয়ে বলছি। আমার না কোথাও মনে হয়েছে যে বিষাদকে কেন্দ্র করে এত বিষাদ রচনা হচ্ছে, মানুষ কিন্তু বিষাদকে ভালোবেসে ফেলছে, আলো দিয়ে যাচ্ছে। হাসতে ভুলে যায়। আচ্ছা, আমি একটা সহজ যদি কোশ্চেন করি, আচ্ছা এই দেহটা তো আমার নয়, আজ না হোক কাল না হোক অবশ্যই স্বাদের দেহটা আমার ছিল। তাহলে এটা যখন আমার থাকবে না, তাহলে আরেকজন মানুষ আমার জীবনে সারা জীবন থাকবে, এই কমিটমেন্টটা করবো দেখা। প্রতিশ্রুতি ছাড়া ভালোবাসা, আনন্দম ভালোবাসা, তবেই তো সেই ভালোবাসার সার্থকতা। আমি যদি ধরেই নেবো তুমি সারা জীবন থাকবে আমার কাছে, সেই জন্য তো তাহলে তো সেই ভালোবাসাটা ভালোবাসা হলো না, একটা শর্ত হয়ে গেল। শর্তের প্রবলতর শর্ত। আমি তোমার বলে মাথা রেখেছি, যেদিন চলে যাব সেদিনও তোমার কোলে মাথা রেখেই চলে যাব। তোমাকে যখন জড়িয়ে ধরি না খুব কাঁদি, কেন জানো? তার কারণ একটা,
যেদিন তুমি থাকবে না সেদিন হোঁচট খাবো আর খুব করে হাসবো। তোমাকে ছাড়তে হবে। কারণ তোমাকে ছাড়তে এবং তোমাকে পেতে এই দুয়ের মধ্যে যে বিশাল একটা আলো লুকিয়ে আছে, সে আলোটা যে একদিন অচিরেই তোমার বুকের মধ্য দিয়ে নদী হয়ে গেছে। দারুণ বললাম, একদম। থ্যাংক ইউ। সেটাই হয়। ওয়েলকাম। তো এইরকম ক্ষেত্রে আপনার বাবা মায়ের ভূমিকাটা কি? বাবা মা মানে তারা তো আছেন আপনার পরিজন, আপনার ওয়াইফ আছেন, তো তাদের সাথে মানে এইগুলোকে কি করে আপনি ম্যাচিং করেন? জাস্ট মানে মনের সাথে মনের মিলটা তাদের সাথে। যদি সত্যি কথা বলি, মিথ্যে করে নয়, আর যদি মিথ্যে বলি সেটা তো সত্যি। তবুও কথার কথা কিছু থেকে যায়। লেখক সাহিত্যিক এরা তো অ্যাকচুয়ালি বাউলের আরেকটা প্রকারের রূপ। একদম। আচ্ছা, কবিদের কি সত্যি কোনো ঘর সংসার হয়েছে? হয়নি। আমারও তেমনই সবাই আছে। বাবা মারা গেছেন 21 স্ত্রী সার্ভিস করেন, ছেলে ক্লাস 8-এ উঠল, মা আছে। সাপোর্ট তো আছে, সাপোর্ট না থাকলে এরকম একটা বিশাল এরকম একটা প্রবাহে তো নিজেকে মেনে চায় না। সেই নিরিখে দুবেলা দুমুঠো খাওয়া, মাথার উপরে ছাদ, শরীর খারাপ হলে ওষুধ, এগুলো তো অস্বীকার আমরা করতে পারি। অর্থাৎ সেগুলোকে যদি আমরা ধরি, দলছুট জীবনটা কিছুক্ষণের জন্য হলো সাংসারিক হয়। সেটাই জানতে পেরেছি। তার মানে যে যত বড় কবি বা সাহিত্যিক হোক, তাকে বাস্তবে কিছুক্ষণ থাকতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ ঠাকুর বলেছেন যে সংসারেই বই রাখবো, সংসার ছেড়ে পালালে হবে। সংসারে থেকে তোমাকে প্রগাঢ় বৈরাগী, তার জন্য মন দিয়ে সংসার করতে হবে। তার জন্য একদম এক্সিলেন্ট। তো এই যে এরকম আপনার চলে আসা, এই দিকগুলো নিয়ে ভাবা, মানবিক দিকগুলো আপনার যে মাথায় আসছে, আপনার কখনো কি মনে হয়েছে যে কোথাও আমি এটা না থাকলে আমি আরও এটা ভালো করে চর্চা করতে পারতাম, বা এটা না হলে আমার আরও ভালো কিছু হতো, বা এই সময়টা না হয়ে ওই সময়টা হলে আমার আরও অনেক কিছু ভালো হতো, এরকম কিছু একটা? দেখুন, আমি যেহেতু গুরুকুলের ছাত্র, সেহেতু এইসব বিষয় আমাকে এতটুকু ভাবায়। কারণ আমি মনে করি না, মানে আপনি ভাবেন কেন? আমি ভাবি না। কেন ভাবি না? কারণ আমি মনে করি সবটাই পূর্ব নির্ধারিত। এটা আমার কাছে একটি বিশেষ মাত্রা। কারণ আমি মনে করি হঠাৎ বলে কিছু হয় না, সবটাই পূর্ব নির্ধারিত। এই ধরুন আজকে যে আমি কথা বলছি বা সাক্ষাৎকার দিচ্ছি বা আড্ডা মারছি, সেটাই করছি না কেন, এটা কিন্তু ঠিক করা আছে। অনেক আগে থেকে ঠিক করেছি। তো অতএব যেটা ঠিক করা আছে আর যেটা হবে সেটা নিয়ে ভাবি না। আমি ভাবি কি জানেন তো, যে আরও কত আনন্দ করা যায়, আরও কত ভোগী হবে। আপনি কখনো মৃত্যু নিয়ে ভেবেছেন? মৃত্যু মানুষের জীবনে কীভাবে আসে, মৃত্যু মানুষকে কেমন ভাবায়, কী করে? দেখুন, এটা একটা খুব মারাত্মক একটা ভালো প্রশ্ন করেছেন এবং আমি খুব মুগ্ধ হলাম না সেই প্রশ্নে, এবং আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রশ্ন করার জন্য, যে প্রশ্নটার মধ্যে মারাত্মক রকমের একটা আধ্যাত্মিকতা রয়েছে। আর আমি একটা কথা এই আজকে আড্ডার আসরে বলে চাই, আমার প্রত্যেকটা লেখা কিন্তু আধ্যাত্মিকতার বাইরে নয়। আমার প্রেম কিন্তু সেই আধ্যাত্মিকতাকে নিয়ে প্রেম, ওটাকে বুকে নিয়েই প্রেমের গল্প। একদম একদম। তো প্রশ্নটা ভালো। মৃত্যু জানেন তো, যদি মৃত্যু দুই রকমের হয়। একটা মৃত্যু হচ্ছে ধরুন মনের মৃত্যু, মনের মৃত্যু, একটা না, এখানে আমি ড্রাইভার স্টেশনে যাবো, সেটা হচ্ছে যে ঘাটে দেহ পড়ে সে ঘাটে মনও পড়ে। দেহ যেরকম নশ্বর, মানে উপনিষদ বলছে, অখণ্ড উপনিষদ বা বেদ বলছে মনও কিন্তু নশ্বর। ব্যাস, তাহলে যেটা নশ্বর তার মৃত্যু হবে, সেটা স্বাভাবিক। কিন্তু
কিন্তু যার মৃত্যু হয় না সেটা হলো ঠিক এই দেহ, মন এবং তার ভেতরে আত্মা। তার কাজ এবং তার কাজ। মনের চাদর যতক্ষণ না আপনি সরাবেন ততক্ষণ আপনি নৈসর্গিক নিষ্কাম প্রেমকে উপলব্ধি করতে পারবেন না, এটা আমি পরিষ্কার আজ বলি। আর যে প্রেমে অভিযোগ থাকবে, হঠাৎ ভালো লাগা থাকবে, আবার হঠাৎ মন্দ লাগা, জানবেন সেই প্রেমের মধ্যে ঈশ্বর থাকবে না, সেটা কোনো প্রেমই নয় আমার কাছে, সেটা একটা মোহ। আপনি কখনো দেখেছেন কোনো ভাঙা গঙ্গার ঘাটে বিকেলবেলা ভাটার নদী? নিশ্চয়ই হ্যাঁ, দেখেছেন। আমি শ্মশানও দেখেছি, শ্মশানে গিয়েও একা বসে দেখবেন দেখেছি। ওই নদীটা, ভাটার নদী, একদম গভীর বেলায় হ্যাঁ, খুব হালকা একটা স্রোত বয়। একদম খুব টিক 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 ঐশ্বরিক টিক প্রেম কাঁপুনিটা। কিন্তু ওইটা। আমি জানি না কেন মিলছে আমার ভাবনাগুলো আপনার সাথে, তো ঠিক আছে, মিলতেই পারে। তো আপনি এইটা নিয়েই আপনার পেশার এটা দুটো অপোজিট। আপনার পেশার সাথে এটাকে আপনি কী করে সমান্তরালভাবে নিয়ে চলছেন? কোনোটা মিশে যাচ্ছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে না কোনোটা, বাট সমান্তরাল প্যারালালি চলছে কী করে? সেটা কি করে হচ্ছে চালাচ্ছেন? নিজের ভেতরে দুটো সত্তাকে তৈরি করতে হবে। এটা একটা বলতে পারেন তার আশীর্বাদ। সবসময় পার্থিব এবং অপার্থিব দুটো শরীর নিয়েই আমি চলি। যখন আমি সাহিত্যমুখী থাকি তখন হয়ে যায় অপার্থিব, আবার যখন চেম্বারে চেয়ারে গিয়ে বসি তখন হয়ে যায় পার্থিব। কিন্তু আমি আমার পেশেন্টরা যখন দেখি সেখানেও তার দৈহিক ব্যথা বেদনার যে চিকিৎসা সেটা করতে গিয়েও অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেক পেশেন্টের দৈহিক ব্যথার থেকে অনেক মনের ব্যথার খবরও পেয়ে যায়, এবং আপনার লেখার রস এখান থেকেও পাচ্ছি। এবং সর্বোপরি যেটা আমার কাছে মনে হয়, যেরকম ধরুন একটা ট্যুরে আমরা গেলাম, সেখানে ধরুন 4-5টা বাগান দেখতে পেলাম, 4-5টা কোনো পাহাড় দেখতে পেলাম, তাহলে সেই পাহাড়গুলো আমাদেরকে ভালো লাগে। এবং বিভিন্ন যে ফুলের বাগান, তো আমার মনে হয় শেষে আমি একটা কথাই বলি যে প্রেমকে বদ্ধ করো না, বদ্ধ করলে প্রেম তার সক্রিয়তা হয়। তুমি জীবন্ত অবস্থায় যদি মৃত্যুকে অনুভব করে জীবনমুক্ত প্রেমে তাকে আলিঙ্গন করতে পারো, তাহলে মৃত্যুটার হয় না। কারণ তোমার সোনারোদের যে বৈকুণ্ঠ, সেখানে কিন্তু একটা একাকী পথ আছে, যে কিন্তু রোজ নদী। আর আমি তো আপনি আপনার মানে এই সাহিত্য মানুষ প্রেম সাথে মানব প্রেম না থাকলে কখনো সাহিত্য প্রেম আসতে পারে না। তো এগুলো দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে আপনি মানে পৃথিবীটাকে দুটো চোখ দিয়ে একদম মানে এক চোখে আপনি যে পৃথিবীকে দেখছেন আর এক চোখে সেই পৃথিবীকে যেতেই দিচ্ছেন না। তো এই ডিফারেন্সটা কী করে মানে করতে পারেন? এটা তো একরকম সাধনা বলা যায়। তো সেটাকে আপনি কী করে করেন? ডিফারেন্টটা করেন? ব্যাপারটা হচ্ছে, আমি একটু সাহস করে একটা কথা শেষে বলি। কবিতা, সাহিত্য, উপন্যাস, গল্প সেদিনই মানুষের হিতার্থে লাগবে যখন সেখান থেকে মানুষ বিষাদের থেকে কী করে আনন্দে আসতে পারবে, আনন্দে সেই আসতে পারবে, খবরটা পাবে, হ্যাঁ। সন্ধানটা পাবে। হ্যাঁ, আমি মনে করি প্রকৃত সাহিত্য সাধনা যেন সেই মার্গের মধ্য দিয়ে হয়। আর মানুষকেও সন্ধানী হতে হবে যে আমি এটা চাই। আমি যদি দুঃখ খুঁজি তো দুঃখ পাবো মানুষের ভালো লাগবে দেখে আমি কিছু না। লিখছি, সন্ধানী আর ভালো লাগা এটার মধ্যে ডিফারেন্স অনেক আছে। difference। সন্ধানী বলতে আমি খুঁজছি, আমি যদি দুঃখ খুঁজি তো আমি আনন্দ থেকে দুঃখ বার করে নিতে পারবো যে এটা আমার দুঃখের কারণ। আবার আমি যদি সুখ খুঁজি তাহলে অনেক দুঃখের মধ্যে
মধ্যে থেকেও আমি আনন্দকে বার করে আনতে পারবো যে এইখানটা আনন্দ, এইখানটা ভালো। একদম দারুণ দারুণ। হ্যাঁ, তো এই যে ডিফারেন্টটা, এটা আপনি মানুষকেও ডিফাইন করেন যে এই মানুষটা এরকম, মানে অন্তত আমার মনে হয় যে একটা মানুষ যিনি লেখেন তার দোষটা আছে, মানে মানুষকে ডিফাইন করার ক্ষমতা আছে। একটা মানুষ কেমন, তার সাথে কথা বলে, তার ভাবনা চিন্তাগুলো শেয়ার করে, এগুলো করতে হয়। আপনি সেইটা করেন। আমি ডিফাইন করি বললে আপনি এখন হেসে ফেলবেন, একটা খুব মানে দ্বন্দ্বমূলক কথা হয়ে যাবে। বলি তাহলে আমি এখনো পর্যন্ত মানে আমার কাছে কি জানেন তো, মানে কবি বা সাহিত্যিক হবে ভেতর থেকে ভাঙাচোরা এক পদার্থ, মানে এত কিছু বস্ত্র সে পড়বে না। আমি যদি তার কাছে যাব, আমি তার কাছে যেতে গেলে আমাকে 10 বার ভাবতে হবে না। নির্বস্ত্র হয়েও যেতে আমি পারি। একদম চলে যাব, কিন্তু সেখানে 4টে ফোন করো, 10টা ফোনে ডেট নাও। হ্যাঁ, আমি কেন চারবার আমি আজকে বললাম একটু না? এখানে বলি, সেই জায়গাটা হয়েছে কিনা জানি না, তাও বলছি সেদিনই কবি হতে পারবো, সেদিনই দার্শনিক হতে পারবো, যেদিন আমাকে লোক খুঁজবে না, আমি লোক খুঁজতে দেবো। ওটাই আমার উপার্জন সারা জীবন। এখন তো করতে পারি। আমি মন্ত্রী না, আমি ব্যারিস্টার না, আমি জজ সাহেব না, আমি কিচ্ছু না, আমি তো লিখি। তা মানুষ আমার কাছে আসে, যে আমি মানুষের কাছে যেতে পারি, তবেই আমি ভাঙাচোরা, তবেই আমি সাত্বিক, তবেই আমি কথা বলি। আমি আমার কাছে হারিয়ে ফেলেছি পুরো যখন মিলে আলোকিত কথা বলবো। আমার কাছে এটাই ফিলোসফি। মানে ভাবনাগুলো খুব মিল। এবারে একটু অন্য টাইপের প্রশ্ন করি যে আপনার কি এখনকার রাজনীতি দেখে মনে হচ্ছে না যারা এখন রাজনীতির লিডার বা রাজনীতি করছে, চালাচ্ছে দেশ, তাদের আরেকটু শিক্ষিত হওয়ার প্রয়োজন, রাজনীতি সম্বন্ধে জানা প্রয়োজন? কারণ আমরা যেমন লিখি তেমনি তো দেশটা নিয়েও ভাবি, না আমি দেশটা নিয়েও তো চিন্তা করবো, শুধু লেখা জগৎ বা আমার লেখার ক্যারেক্টারগুলো নিয়ে না। দেখুন, আমার কাছে মনে হয় যে যখন রাজনৈতিক পরিমণ্ডল অন্তঃশ্বাস শূন্য হয়ে পড়ে, তখন কিন্তু গুণী মানুষ ঘরে লুকোয়, নিজেকে ঢুকিয়ে আর মূর্খেরা, লাফায়। তোলাবাজরা বাইরে লাফায়। বাইরে লাফায়। এবং আমি একটা জিনিসটা খুব ফলো করছি, গলায় 4-5টা মোটা মোটা সোনার হার পরে মানুষকে বেশ প্রমাণ দেখছি। করতে চায়। এটা আমি আগে দেখি, এটা আমি আগে দেখি। এটা সমাজের বলবো একটা ভীষণ ক্ষয়িষ্ণু, অল্প ওয়েট। ভীষণ রকম। এবং আমরা যত দিন যাচ্ছে কবিতায়, রাজনীতিতে, সাহিত্যে, নাটকে যতটা মানবদরদি দেখাচ্ছি, বাস্তবের মাটিতে কিন্তু আমরা ততটাই অন্যরকম বিপরীত উল্টো পথে। দেখা একদমই তাই। এবার আমি শেষ প্রশ্ন একটা করছি, যেহেতু মানে শেষের সময়, তো এই যে সব লেখা, ভাবনা, চিন্তা, এই যে রাজনীতি নিয়ে ভাবনা, এই যে আমাদের আধুনিকতা, আপনার কি কখনো মনে হয়েছে একটা কোথাও এসে যে আমরা অতিরিক্ত আধুনিক হয়ে যাচ্ছি? প্রশ্নটা এত এত জার্কিং প্রশ্ন। যখন আমরা আমাদের মূল সংস্কৃতি থেকে সরে যাব, তখনই আধুনিকতার সাথে একটা অতি শব্দ যুক্ত হবে, হয়ে সেটা অতি আধুনিকতা, যেটা সমাজের পক্ষে হানিকারক। শুনুন, আমি কথা বলছি যে আমাদের ভারতবর্ষ, এরভাবে ভাবলে হবে না, ভারতবর্ষ কিন্তু একটি অখণ্ড ভারতবর্ষ। অখণ্ড ভারতবর্ষের একটি চালচিত্র আছে, নির্দিষ্ট মানচিত্র আছে, তার নির্দিষ্ট নদী আছে, রূপরেখা আছে, এবং
সামাজিক গরিমা আছে। আমি যদি আপনাকেই ভেবে প্রশ্ন করি, হয়তো আপনি আমার সঙ্গে সহমত হবেন যে সেইগুলো কি ঠিক হচ্ছে, মেনটেন হচ্ছে? কারণ ধরুন গ্রামের মানুষগুলো কিন্তু শহরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখন গ্রামের মানুষগুলোই বলছে শহরের মানুষগুলো শুধু মেকি নয়, তারা উপোস করে আছে, তাদের মধ্যে অনেক ভাইরাস ঢুকে গেছে। একদম। তো আমরা যদি আমাদের সোজা কথা ফ্র্যাঙ্কলি বলছি যে আমাদের নিজস্ব যে সংস্কৃতি, সনাতনী যে সংস্কৃতি, সেই সনাতনী সংস্কৃতির যদি পুনর্বিকাশ না হয়, তা পুনরুদ্ধার আমরা না করতে পারি, সে রাজনীতি বলুন, সাহিত্য বলুন, যে কোনো আঙ্গিকে বলুন, তাহলে কিন্তু সমাজের আক্ষরিক মূল্য কখনোই ফিরে আসবে না। এবং আমরা দিনের পর দিন কিন্তু এভাবেই কুষ্ঠ রোগে, টিবি রোগে পৌঁছে যেতে থাকি। হ্যাঁ, তো অ্যাকচুয়াল আজকাল মানে মানুষ তো মনেই পচে গেছে, মনটাই মানুষের মানুষ মনে পচে যায়নি, মানুষকে মনে পচন ধরানো হচ্ছে বাই ইনজেক্ট, হ্যাঁ, আউটসাইড এটাই তো ইনজেকশন দিয়ে। হচ্ছে। সমাজে যারা উপর তলায় রয়েছে, যারা নিজেদেরকে দাবি করছে আমরাই তারা প্রগতিশীল বা উচ্চস্তরীয়, হ্যাঁ, তারা নিজেরা আয়নার দিকে কি দেখতে পারে? আমার তো মনে হয় না পারে। যদি সত্যিই দেখতে পেত যে হ্যাঁ আমি কে, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন ম্যাডাম? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা সারাদিনও একটাবার খুঁজি না যে আমি কি। আমার সাথে আমার কথা হয় না, আমার সাথে আমার কোনো সাক্ষাৎকার নেই, আমার সাথে আমার কোনো কথা নেই। হ্যাঁ আছে, আমার একাকিত্ব খুব আভিজাত্যপূর্ণ। আমি ওটাতে থাকতে ব্ল্যাক ডগ 2 পেক, একটু চিপস, হাতে একটা সিগারেট, গোল্ড ফ্লেক বা ক্লাসিক বড় সাইজ, তার সাথে একটু ভারী কোনো উপন্যাস হাতে নিয়ে বসে থাকো, একটু স্ট্যাটাস দাও ফেসবুক, আমি দেখো কত আভিজাত্য। তো এটা তো সমাজের একটা সেই দিক, এটাও অবক্ষয়ের আরেকটা প্রগাঢ় রূপ। সে ইনসিস্ট করছে সমাজকে, চলো তুমি করো, এরকম তুমিও করো, যা করার তাই হতে হবে। এখানে সচেতন যদি সমাজের বুদ্ধিজীবীরা না হয়, যদি খাতায় কলমে বিকাশ হয়, সেই বিকাশ সমাজের গ্রাসরুট অব্দি যাবে। একদমই তাই। এবার এটা থেকে বেরোনোর, আপনার কাছে এটাই শেষ প্রশ্ন, যে এটা থেকে বেরোনোর মানুষকে আপনি কি বলবেন, যে এটা থেকে এভাবে বেরোতে হবে, আমাদের এভাবে আবার পুনরুত্থান সম্ভব? শুধু একটুকু বলতে পারি যে কিছু সময়ের বেনিফিটটাকে না চিন্তা ভাবনা করে, যাতে সমাজে রুটি রুজি, বাসস্থান, কর্মসংস্থান যদি সত্যি এবং সংস্কৃতির সত্যি ডেভেলপমেন্ট চাই, তাহলে যে সমস্ত মানুষরা হতাশ হয়ে ঘরে ঢুকে গেছেন তাদের কাছে আবেদন, আপনারা চেষ্টা করুন আবার নতুন করে দলবদ্ধ হওয়ার এবং মানুষকে সুস্থ বিকাশ সম্পন্ন একটি সচেতনতা এবং চৈতন্য দেওয়া। আমার মনে হয় আমরা যদি সবাই একটু করে এগিয়ে আসি, তাহলে মনে হয় ভালো রেজাল্ট করতে পারে, কারণ চেষ্টাই হলো সাফল্য। ভালো লাগলো। আপনাকে আর ওই 1 মিনিটের প্রশ্ন করবো না, কারণ আপনি যেখানের মানুষ, আপনাকে সেই প্রশ্নগুলো করে কোনো লাভ নেই। তো অবশ্যই আমরা মনে মনে ঋদ্ধ হলাম, এবং আমার মনে হয় আপনারাও প্রাণিত হবেন এমন কথা শুনে। আসলে আমাদের আগেই বলা ছিল যে আমাদের কাছে সেলিব্রিটি মানে তাকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা হতে হবে তা নয়, সমাজকে কি দিচ্ছেন উনি, সমাজের সাথে তার কীভাবে সম্পর্ক, এটাই হলো আমাদের মানে সেলিব্রিটির ডেফিনেশন। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমরা কার কাছে এসেছি, কার কথা শুনলাম, বা সমাজকে কী বার্তা দিতে চাইলাম। ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই।